আসসালামু আলাইকুম। আমি ফারদিন হাসান। আজকে আমরা সার্কুলার মোশন বা বৃত্তীয় গতির সেকেন্ড লেকচার বা কৌণিক ত্বরণ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে আলোচনা করছিলাম। যদি কেউ সেটা মিস করে আসে সেটা দেখে আসতে পারো। সো আজকের লেকচারে এটা হেল্পফুল হবে আজকের লেকচারের জন্য। তো আজকে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করব। বৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ কিভাবে সৃষ্টি হয় এবং এই ত্বরণের মাধ্যমে কিভাবে বৃত্তীয় গতির কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি পায় সেটা নিয়ে মূলত আজকের আলোচনা। এখানে মূলত আমরা সার্কুলার মোশনে কয় ধরনের অ্যাক্সেলারেশন তৈরি হতে পারে বা সৃষ্টি হয় সেগুলাই মূলত ব্যাখ্যা করব। সো ক্লাস স্টার্ট করা যাক। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা বৃত্তাকার গতির ক্ষেত্রে ত্বরণ কয় ধরনের সৃষ্টি হয়। সো কোনো একটা বৃত্তাকার গতিতে ৪ ধরনের ত্বরণ সৃষ্টি হয় বা ৪ প্রকারের ত্বরণ সৃষ্টি হয়। আমরা যখন রৈখিক কোনো কিছু হিসাব করি তখন কিন্তু জাস্ট একটা ত্বরণ সৃষ্টি হয় বস্তুর বেগ বৃদ্ধির কারণে। বস্তু যে দিকে চলতে থাকে বা মুভ করে তার একটা ডিরেকশন থাকে, ভেলোসিটি থাকে। সো সেই ভেলোসিটির যখন ম্যাগনিটিউড চেঞ্জ হয় শুধুমাত্র তখনই কিন্তু ত্বরণের সৃষ্টি হয়। কারণ বেগের কিন্তু ডিরেকশন যদি চেঞ্জ না হয় সরলরৈখিক পথে লিনিয়ার মোশনে কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউড চেঞ্জের কারণেই ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে? বাট বৃত্তাকার গতির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। কারণ বৃত্তাকার গতির জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের কি করতে হয়, একটা স্পর্শক বরাবর বল দিতে হয় এবং কেন্দ্রমুখী একটা বল থাকে, তাই না? সো স্পর্শক বরাবর বল এবং কেন্দ্রমুখী বলের কারণে বস্তু কিন্তু বৃত্তাকার পথে পারফেক্ট সার্কুলার মোশনে ঘুরতে পারে। তো এখানে যে ঘটনাটা ঘটে, কোনো একটা পয়েন্টের জন্য বা বৃত্তের যে কোনো পয়েন্টের জন্য স্পর্শক বরাবর বেগ আছে সেটার মান কিন্তু আলাদা আলাদা হতে পারে, তাই না? আবার একও হতে পারে যদি সুষম বেগে বস্তুটা চলে। তো আমরা বৃত্তের বিভিন্ন আলাদা আলাদা পয়েন্ট বরাবর বেগগুলা কল্পনা করছি। সো ধরে নিলাম আমরা এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট, এরকম করে বাকি পয়েন্টগুলো আর কি আমরা উল্লেখ করি, ঠিক আছে? তো এখানে যে কয়টা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের জন্য আমরা ধরে নিলাম বেগের মানটা ফিক্সড, ঠিক আছে? সো ভি বেগে এটা চারদিকে ঘুরতেছে। আচ্ছা, তো রৈখিক পথের মানে এই বৃত্তাকার পথের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেগের মানটা সবসময় কি সমান। সো বেগের মানটা যখন সবসময় সমান রয়েছে তখন আমরা কিন্তু বলতে পারি যে এখানে বেগের যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, সো এখানে কোনো ত্বরণ সৃষ্টি হবে না, তাই না? স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এটাই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না বা ঘটবেও না। কারণ আমরা জানি বেগ কি একটা ভেক্টর রাশি। সো বেগের দুইটা জিনিস থাকে, একটা বেগের ডিরেকশন থাকে এবং আরেকটা কি দিক, দিক বা ডিরেকশন, আরেকটা মান বা কি ম্যাগনিটিউড থাকে, তাই না? তো ম্যাগনিটিউড কিন্তু আমাদের এই কেসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই সমান বা ম্যাগনিটিউড কিন্তু কি এখানে কনস্ট্যান্ট আছে। বাট আমরা যদি একটু লক্ষ্য করি ডিরেকশনের কেসটাই কি ঘটছে, ডিরেকশনটা কিন্তু এই যখন এই বি পয়েন্টের জন্য বা এখানে আমরা বি পয়েন্ট ধরছি, বি পয়েন্টের জন্য বেগের ডিরেকশন এই দিক বরাবর, কিন্তু সি পয়েন্টের জন্য সেটা কিন্তু চেঞ্জ হয়ে এই দিক বরাবর হয়ে গেছে। আর ডি পয়েন্টের জন্য এটা নিচের দিক বরাবর চলে আসছে। সো আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যে বেগের ম্যাগনিটিউড বা মান ঠিক থাকলেও ডিরেকশন কিন্তু অনবরত চেঞ্জ হচ্ছে। সো আমরা এই কথা কিন্তু অবশ্যই বা নিঃসন্দেহে বলতে পারি যে বৃত্তাকার পথে কোনো বস্তু চলার জন্য বেগের পরিবর্তন হতেই হবে, হয় মানের অথবা দিকের। মানের পরিবর্তন যদি নাও হয়, দিকের পরিবর্তন হওয়া কিন্তু মাস্ট। দিকের পরিবর্তন ছাড়া বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু থাকতে পারে না বা বৃত্তাকার পথে ঘোরা সম্ভব না, এক কথায়। সো আমাদের ফার্স্টে এই ক্ষেত্রে যে ত্বরণ আমরা ইন্ট্রোডিউস করব সেটা কেন্দ্রমুখী ত্বরণ। নাম হয়তো তোমরা আগেও শুনছো কোথাও, কেন্দ্রমুখী ত্বরণ, বা যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো এই কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন শুধুমাত্র বেগের ডিরেকশন পরিবর্তনের কারণে বা চেঞ্জের কারণে তৈরি হয়, ঠিক আছে? তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যে মানটা সেটা এবং এটাকে এসি দ্বারা প্রকাশ করা হয় এরকম ভাবে। তো এটার মানটা ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? ভি যে বেগে বস্তুটা স্পর্শক বরাবর যাচ্ছে আর আর কি ব্যাসার্ধ, ঠিক আছে? তো এটা কিভাবে আসলো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা দেখি যে ত্বরণগুলা কয় প্রকার এবং সেগুলোর প্রকারভেদগুলো। সো ভি স্কোয়ার বাই আর আমরা গত ক্লাসে দেখছি ভি এর মান কি ওমেগা আর এর সমান। সো এখানে আমরা যদি ওমেগা আর বসিয়ে দেই তাহলে কিন্তু
এখানে আরেকটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার আর। সো এসি এর কিন্তু যে কোনো যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে হবে, প্রশ্নে যেটা থাকে সেটা ইউজ করলে হবে। সো কোশ্চেনে যদি ওমেগা দেওয়া থাকে সো এটা ইউজ করা বেশি ইজি বা ইফেক্টিভ, আর যদি ভি এর ভ্যালু দেওয়া থাকে তাহলে এটা ইউজ করা ইফেক্টিভ। আচ্ছা, তো আমরা কেন্দ্রমুখী ত্বরণের মানটা পেলাম এবং কেন্দ্রমুখী ত্বরণ কি জন্য সৃষ্টি হয় সেটাও জানলাম, এবং কেন্দ্রমুখী ত্বরণের ডিরেকশন নিয়ে কথা বলা হয় নাই। সো কেন্দ্রমুখী ত্বরণের ডিরেকশন হচ্ছে যে পয়েন্টে আমরা বিবেচনা করব, একটা স্পেসিফিক পয়েন্ট তো আমাদের বিবেচনা করতে হবে। সো আমরা ধরলাম এই পয়েন্টের জন্য ভি এই দিকে কাজ করতেছে, রেডিয়াস হচ্ছে এইটা। সো কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে সবসময় কেন্দ্রের দিক বরাবর, ঠিক আছে না? আমি যেহেতু কেন্দ্রমুখী, সো কেন্দ্রের দিক বরাবর কাজ করে হচ্ছে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, আর মানে রেডিয়াস বরাবর, ঠিক আছে, টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, এরকম করে বলা হয়। সো ডিরেকশনটাকে আমরা কিভাবে বলতে পারি? ডিরেকশনটাকে উল্লেখ করতে পারি হচ্ছে কি টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের ডিরেকশন। আচ্ছা, তো কেন্দ্রমুখী ত্বরণ আমরা বুঝলাম যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বেগের ডিরেকশনে চেঞ্জের কারণে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলে। এটা এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, ঠিক আছে? তো আমরা নেক্সট যে ত্বরণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ বা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। নামে এর মাধ্যমে বুঝতে পারতেছো যে ত্বরণটা কাজ করবে কি স্পর্শক বরাবর বৃত্তের। সো বৃত্তের স্পর্শক কোনটা? যেটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? সেটাই হচ্ছে স্পর্শক। পরিধির যে উপরস্থ যে কোনো বিন্দু যদি রেডিয়াসের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেডিয়াস ভেক্টরের সাথে, তাহলে সেটাকে বলা হয় স্পর্শক, তাই না? এটা হচ্ছে আমাদের স্পর্শক। তাহলে স্পর্শকীয় ত্বরণ কি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলতে কি বোঝায়? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে আগের মতে আমরা কতগুলা বিন্দু নেই, এটা এ, কতগুলা পয়েন্ট অ্যাকচুয়ালি আমরা প্রথমে কল্পনা করি, এবং এই পয়েন্টে আগেরবার আমরা কি বলছিলাম যে ভেলোসিটির ডিরেকশন তো অনবরত চেঞ্জ হচ্ছে, তবে কি ম্যাগনিটিউড চেঞ্জ হইতে পারে না কোনো কেসের ক্ষেত্রে? হ্যাঁ, ম্যাগনিটিউডও কিন্তু চেঞ্জ হতে পারে। সো ধরলাম আমরা ফার্স্ট পয়েন্টের জন্য এই পয়েন্টে বেগ হচ্ছে v1, এই পয়েন্টে বেগ হচ্ছে v2, এই পয়েন্টে বেগ হচ্ছে v3, এই পয়েন্টে বেগ হচ্ছে v4। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বেগের দিক তো অনবরত চেঞ্জ হচ্ছে। প্রথমটা হচ্ছে এইদিকে ওয়েস্ট বরাবর, এটা হচ্ছে কি সাউথ বরাবর, এটা কি এটা হচ্ছে আমাদের ইস্ট বরাবর, এটা কি নর্থ বরাবর। সো যেটাই হোক আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম স্ট্যান্ডার্ডটা বিবেচনা করে বললাম আর কি। তো ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, বাট এখানে কি আলাদা আলাদা বেগও আমরা দেখতে পাচ্ছি। এখানে v2, এখানে হচ্ছে কি v3। তো আমরা এটা বলতে চাচ্ছি যে ভিন্ন ভিন্ন পয়েন্টে যদি বেগের ম্যাগনিটিউড বা মানও যদি চেঞ্জ হয়, তখন যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? সো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি জন্য তৈরি হয়? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তৈরি হয় হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জের কারণে। সো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে আমরা এটি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এটাকে আমরা কি এটি দ্বারা প্রকাশ করি, এবং এটা যেহেতু কি জন্য ম্যাগনিটিউডের চেঞ্জের জন্য সৃষ্টি হয় বেগের, সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? ডিডিটি অফ ভি এর ম্যাগনিটিউড, ঠিক আছে? সো এটি এর ডিরেকশন নিয়ে এখন আমাদের কথা বলতে হবে। মান তো আমরা জানলাম। সো এটি এর ডিরেকশন হবে স্পর্শক বরাবরই। যে দিক বরাবর আমাদের হচ্ছে স্পর্শক কাজ করে সেই দিক বরাবরই হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডিরেকশন কাজ করে। সো এই দিক বরাবরই হবে কি এটি এর ডিরেকশন। তো একটু আগে আমরা লক্ষ্য করলাম এসি বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু কাজ করে কি স্পর্শক বরাবর, আর এটি কাজ করে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করে কি বৃত্তের ব্যাসার্ধ বরাবর অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার, তাই না? আর এটি কাজ করে কি প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, তাই না? বা স্পর্শকের প্যারালালি কাজ করে। এই কারণে এটিকে কখনো কখনো কি প্যারালাল অ্যাক্সিলারেশন আর এসি কে কি নরমাল অ্যাক্সিলারেশনও বলা হয়, ঠিক আছে? এটাও লিখে রাখতে পারো। এটাকে প্যারালাল অ্যাক্সিলারেশন আর এটা কি নরমাল অ্যাক্সিলারেশন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো মোটামুটি আমরা দুইটা ত্বরণ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এবং দ্বিতীয়টা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যেহেতু একে অপরের সাথে কি 90 ডিগ্রি কোণে কাজ করে, সো এদের যে লব্ধিটা আছে
লব্ধি বলতে কোনো এমন কেসও তো হতে পারে যে আমার মানও চেঞ্জ হচ্ছে আর দিক তো বৃত্তাকার পথে ঘুরলে অবশ্যই চেঞ্জ হবে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি কোনো বৃত্তাকার পথে যদি বেগের মান অনবরত চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের দুই ধরনের ত্বরণ আমরা দেখতে পারবো। একটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এটা তো মাস্ট বৃত্তাকার পথে ঘুরলেই তৈরি হবে। আর বেগ যদি চেঞ্জ হয় তখন কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও দেখা যাবে। ঠিক আছে? তো আগে যারা ভেক্টর পড়ে আসছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছে এখন কি হবে বিষয়টা। এই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে সেই লব্ধি বরাবর কিন্তু কাজ করবে আমাদের নেট অ্যাক্সেলারেশন বা কি রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বা লব্ধি যে ত্বরণটা বৃত্তাকার পথে সেটা কাজ করবে। তো সেটার ভ্যালুটা আমরা এখন যদি বের করতে চাই ৩ নম্বরে আমরা কি বলবো? রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বা নেট অ্যাক্সেলারেশন। ঠিক আছে? সো নেট অ্যাক্সেলারেশন বা হচ্ছে লব্ধি ত্বরণ। সো লব্ধি ত্বরণ বেসিক্যালি ভেক্টর এডিশন ছাড়া কিছুই না। তো তোমরা যারা ভেক্টর পড়ছো এটা এখানে বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমরা একটা বৃত্তের, এটা ধরো একটা আর্ক বা পরিধির কোন অংশ চাপ একটা। তো এখানে হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ করে হচ্ছে এই দিক বরাবর, তাই না? এটি। আর আমাদের সেন্টার আছে হচ্ছে ভিতরের দিকে। সো এই দিক বরাবর কাজ করবে হচ্ছে আমাদের কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মাঝে কি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি হতে হবে। এবং এদের যে লব্ধি সেটা আমরা কিভাবে কাজ করাবো সেটা আমাদের এই দিক বরাবর কাজ করবে, দুইটা লব্ধি মানে মাঝখান বরাবর। সেই এ নেট, তো এ নেটের ভ্যালুটা কত আমরা জানি, দুইটা ভেক্টর যদি পরস্পরের লব্ধি হয় তখন যদি এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তবে তাদের লব্ধি হয় হচ্ছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম, তাই না? তো এখানে এ সি আর এটিও কি দুইটা ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। সো এদেরও রেজাল্টেন্ট যে অ্যাক্সিলারেশন এ নেটের যে ভ্যালুটা সেটা কি কত হবে, আন্ডার রুট এসির স্কোয়ার প্লাস এটি এর স্কোয়ার। ঠিক আছে? এবং কেউ যদি কোণ বের করতে চায় যে যে কোনো একটার সাথে কোণ কত, সো আমরা ধরে নিলাম হচ্ছে এখানে কোণ তৈরি করছে এ নেট এবং এসি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা এবং এটি এবং এ নেট এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো তুমি চাইলে যে কোনো একটা পরীক্ষায় দেখাইলেই হবে বা বের করলেই হবে। সো আমরা এখানে যদি ট্যান থিটা ভ্যালু বের করি, আমরা যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এখানে আঁকি, সো এরকম হবে। আচ্ছা, সো একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে কি এটি এবং এদের মাঝে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা কাজ করতেছে। তো আমরা এসি আর এ নেটের মধ্যবর্তী কোণকে ধরছি হচ্ছে থিটা এবং এটাকে ধরছি হচ্ছে আলফা। ঠিক আছে? সো ট্যান থিটার ভ্যালুটা কি হবে? ট্যান থিটার ভ্যালুটা হবে হচ্ছে কি লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে কি এটি বাই এসি। সো এখান থেকে তুমি থিটা বের করতে পারো চাইলে, আর ট্যান আলফার ভ্যালুটা এর জাস্ট উল্টা হবে, এটা হবে হচ্ছে এসি বাই এটি। আচ্ছা, তো এইভাবে আমরা কি এ নেটের ডিরেকশন এবং এ নেটের যে ম্যাগনিটিউড দুইটাই কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে? তো আমাদের তিনটা ত্বরণ সম্পর্কে আলোচনা শেষ। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এবং নেট অ্যাক্সেলারেশন। এরপর আমাদের চতুর্থ যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ সম্পর্কে আলোচনা করতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক বেগের পরিবর্তনের কারণে সৃষ্টি হয়। ঠিক আছে? সময়ের সাথে কৌণিক বেগের যে পরিবর্তনের হার সেটাই হচ্ছে কৌণিক ত্বরণ। এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সো আলফাকে আমরা লিখতে পারি হচ্ছে কি তাহলে ডি ওমেগা বাই ডিটি। যারা কৌণিক বেগের ক্লাসটা করনি তারা এটা সম্পর্কে ডিটেইলসে জানতে করে আসতে পারো। ঠিক আছে? তো আলফা বা হচ্ছে কৌণিক ত্বরণ নির্দেশ করে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, সময়ের সাথে কৌণিক বেগ পরিবর্তনের যে হার সেটাই হচ্ছে কৌণিক ত্বরণ নির্দেশ করতেছে। ঠিক আছে? সো এখানে আমরা ৪ ধরনের ত্বরণ সম্পর্কে আলোচনা করলাম এবং ৪ ধরনের ত্বরণের মাঝে যে ২ টি ইম্পোর্টেন্ট ত্বরণ সেটা হচ্ছে কৌণিক ত্বরণ আর হচ্ছে এ নেট। এ নেটের মাঝে কিন্তু বাকি ২ টা চলে আসে। ঠিক আছে? সেন্ট্রিপিটাল আর হচ্ছে ট্যানজেনশিয়াল। সো ট্যানজেনশিয়াল ত্বরণ সৃষ্টি হয় হচ্ছে বেগের ম্যাগনিটিউড চেঞ্জের জন্য আর বেগের ডিরেকশন চেঞ্জের জন্য সৃষ্টি হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সো এটা আমরা বুঝতে পারছি এবং এদের যে লব্ধি সেটা বের করা আমরা ভেক্টর এডিশনের মাধ্যমে ইজিলি বুঝতে পারছি যে কিভাবে এগুলা বের করতে হয়। তো এখন আমাদের কাছে যদি প্রশ্ন করা হয় এই সম্পর্কে যে ওমেগা যদি টি এর ফাংশন হয়, আমরা ফার্স্ট লেকচারে এই টাইপের ম্যাথ করছি, যদি কোশ্চেন এরকম বলে যে যদি ওমেগা ইজ ইকুয়াল টু 40 স্কোয়ার প্লাস 60 প্লাস 9 এরকম হয়, তবে দুইটা প্রশ্ন দিতে পারে। 0 থেকে 10 সেকেন্ড সময়ে গড় কৌণিক ত্বরণ বের করো। আর এরকমও বলতে পারে
10th সেকেন্ডে কৌণিক ত্বরণ কত? ঠিক আছে, সো দুই ভাবে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস, কারণ আমাদের এখানে ডিফারেন্সিয়েট করা হয়েছে ডি ওমেগা বাই ডিটি, মানে হচ্ছে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। আর যদি আমাদের গড় কৌণিক ত্বরণ বের করতে বলে তখন আমাদের কি করতে হবে? আলফা এভারেজ বের করতে হবে। সো এটা কি ডেল ওমেগা বাই ডেল টি। ঠিক আছে, তো ডেল ওমেগা বলতে বোঝাচ্ছে হচ্ছে ওমেগা ফাইনাল থেকে ওমেগা ইনিশিয়াল বিয়োগ করতে হবে, আর টি ফাইনাল থেকে টি ইনিশিয়াল বিয়োগ করতে হবে, তখন আমরা এইভাবে পাবো এভারেজ। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে কিন্তু এভারেজ বের করতে বলছে। সো আমরা যদি এটার সলিউশন করি, যারা নিজেরা করতে পারো তারা পজ করে করতে পারো, আর আমরা যদি করি তাহলে এখানে দেখতে পারো। সো এখানে যদি 0 থেকে 10 সেকেন্ড সময় বের করতে বলে, সো এখানে কিন্তু আমাদের এভারেজটা বের করতে হবে, গড়টা। তাও আমাদের গড় যখন বের করতে বলবে, সো আমাদের ওমেগা 10 বের করতে হবে, মানে দশম সেকেন্ডে কৌণিক বেগের মান এবং 0তম সেকেন্ডে কৌণিক বেগের মান বের করতে হবে। সো আমরা যদি ওমেগা 10 বের করি, সেটা হবে 4 ইন্টু 10 স্কোয়ার প্লাস 6 ইন্টু 10 প্লাস 9, জাস্ট টি এর জায়গায় 10 বসালে যত আসে আর কি। সেটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে হচ্ছে 469, তাই না? 469 রেডিয়ান পার সেকেন্ড। আর আমরা 0 সেকেন্ডে বা ইনিশিয়ালি আমরা যদি বের করি তাহলে 4 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 0 প্লাস 9, তাহলে এটা হবে আমাদের 9 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তো 0 থেকে 10 সেকেন্ড সময় আমাদের গড় কৌণিক ত্বরণ বের করতে বলছে। সো আলফা বার, আর গড়কে আলফা বার দ্বারা প্রকাশ করা হয় ওমেগা 10 মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি 10 মাইনাস টি নট, তাই তো? সো ওমেগা 10 এর মান হচ্ছে 469 মাইনাস 9 বাই 10। তো এখানে 460 হবে 460, তো এটাকে 10 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 46 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলছে? দশম সেকেন্ডে, এক্স্যাক্টলি 10th সেকেন্ডে আমাদের কৌণিক ত্বরণের মান বের করতে বলছে। সো এক্স্যাক্টলি 10 সেকেন্ডে কৌণিক ত্বরণের যে ভ্যালুটা হবে সেটার জন্য আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, সো আলফা ইনস্ট্যান্টেনিয়াস বা আলফা এট 10 সেকেন্ডে আমাদের জন্য কি করতে হবে? ডি ওমেগা বাই ডিটি এর মানটা বের করে সেখানে টি এর ভ্যালু 10 বসাতে হবে। সো ডি ডিটি অফ ওমেগার ভ্যালুটা আমরা বসিয়ে দেই। ওমেগার ফাংশনটা ছিল হচ্ছে 4t স্কয়ার প্লাস 60 প্লাস 9, তাই না? তো 4t স্কয়ার প্লাস 60 প্লাস 9, সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 80 প্লাস 6। ঠিক আছে, তো এখানে আমাদের টি এর ভ্যালু 10 বসাতে হবে, যেহেতু আমাদের দশম সেকেন্ডে বের করতে বলছে। সো 80 ইন্টু 10 প্লাস 6, এটা হচ্ছে 86 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। সো আশা করি বুঝতে পারছো যে গড় কৌণিক ত্বরণ এবং ইনস্ট্যান্টেনিয়াস কৌণিক ত্বরণ বা এক্স্যাক্টলি যে টাইমে বের করতে বলে তখন বের করতে বললে আমাদের কি আসলে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট একটা ম্যাথে যাই। আমরা একটু আগে কিছু জিনিস পড়ছি বা আলোচনা করছি, আমরা যদি আরেকটু রিক্যাপ করে নেই, যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে ভি স্কয়ার বাই আর বা ওমেগা স্কয়ার আর এর সমান, তাই না? আর ট্যানজেনশিয়াল যে অ্যাক্সিলারেশনটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, মানে হচ্ছে বেগের যে ম্যাগনিটিউড তার সময়ের সাথে পরিবর্তনের হারটা নির্দেশ করে, ডি মডুলাস অফ ভি ডিভাইডেড বাই টি। আচ্ছা, আমরা যে এ নেটটা পড়লাম না, সো এ নেটটাকেও কিন্তু এই ডিফারেন্সিয়েট আকারে লেখা যায়। সো এটাকে লিখতে এইভাবে লেখা হয় ডিভি বাই ডিটি তার মডুলাস। এটা দ্বারা এটা নির্দেশ করে যে বেগের তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডিরেকশন। সো ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাকে যখন আমাদের ডিফারেন্সিয়েট করি, তার যখন মডুলাস নির্ণয় করি তখন এ নেটের আমাদের মডুলাস বের হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এসি আর এটি ভেক্টরের ভেক্টোরিয়াল সামেশনকে নির্দেশ করতেছে। ঠিক আছে, সো এদের ভেক্টোরিয়াল সামেশন তো আমরা জানি, এদের মান হয় হচ্ছে কত? এদের বর্গের যোগফলের বর্গমূল, তাই না? সো এটা আসলে এটাই নির্দেশ করে। আর এট লাস্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কৌণিক ত্বরণ বা আলফা। আলফার ভ্যালুটা কার সমান? আলফার ভ্যালুটা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি এর সমান। এখন আমরা গত লেকচারে কিছু জিনিস আমরা আলোচনা করছিলাম, কিছু সিমেট্রি বলছিলাম, যে লিনিয়ার মোশন আর সার্কুলার মোশনের মাঝে কিছু সিমেট্রি আছে। এই সিমেট্রি গুলা কি কি, তাই না? তো গত ক্লাসে আমরা এটা বলছি, আজকে আমরা বলতেছি যে তিনটা ক্ষেত্রে যখন আমরা হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে আমরা এস বলি, কৌণিক বেগের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সেটাকে থিটা, রৈখিক বেগের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ভি, কৌণিক বেগের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ওমেগা, রৈখিক বেগের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ত্বরণকে বলি এ, কৌণিক বেগের ক্ষেত্রে সেটাকে বলি আমরা বলি আলফা। তো সব ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে রেডিয়াস দিয়ে গুণ করলেই তাদের মাঝে সম্পর্ক চলে আসতেছে, তখন আমাদের একটা প্রশ্ন আসে, এখানে যে ত্বরণটা আছে এটা কোন ত্বরণ নির্দেশ করতেছে? আজকে আমরা যে 4 টাইপের ত্বরণ শিখলাম, এদের মাঝে কোন ত্বরণ নির্দেশ করতেছে? এ ইজ ইকুয়াল টু আর আলফা। সো এটা তোমাদের ব্রেইনে রাখো, আমরা এটা এক্সাম্পল করার মাধ্যমেই বুঝতে পারবো যে এই এটা আসলে এ নেট নাকি এসি নাকি এটি। ঠিক আছে, এটা আমি এখনই প্রকাশ করলাম না,
আমরা ম্যাথ করার মাধ্যমে জানতে পারবো এই এটা আসলে কোন ত্বরণ নির্দেশ করতেছে। ঠিক আছে, তো এখানে আমরা গত ক্লাসের রিক্যাপ গুলো পড়লাম, এখন আমরা আসলে কিছু ম্যাথ প্র্যাকটিস করি। সো ধরো ভি এর ভ্যালু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তো এখন প্রশ্ন বলছে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ে যে সব ত্বরণ আজকে আমরা শিখছি, এসি, এটি, এ নেট, আলফা, এগুলা ফাইন্ড আউট করো। ঠিক আছে, এগুলা বের করো। তো যারা যারা নিজে করতে চাও পজ করে করতে পারো ভিডিও, আর নইলে আমরা এখানে স্টার্ট করি। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ এসি এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে। সো এসি এর যে ভ্যালুটা সেটা হয় হচ্ছে ভি স্কয়ার বাই আর, যেহেতু ভি আর আর দেওয়া আছে সো আমরা এটা ডিরেক্ট এই ফর্মুলা দিয়েই বের করে ফেলতে পারি। সো ভি স্কয়ার করলে হবে হচ্ছে 4 স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এটার অ্যান্সার আসবে কত? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এদের একক কিন্তু মিটার পার সেকেন্ড হবে। কেন্দ্রমুখী ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ, এদের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, নেট ত্বরণ। বাট আলফা বা কৌণিক ত্বরণের মান একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, 2 নম্বরে আমাদের কি বের করতে বলছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালু। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে ডি অফ মডুলাস অফ ভি ডিভাইডেড বাই ডিটি। আচ্ছা, এখানে দেখো টি এর ফাংশন হতে হবে ভি, তাহলে তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, তাই না? বাট এখানে ভি কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? প্রশ্নে কিন্তু ভি এর যে মানটা দেওয়া আছে এটা একটা কি কনস্ট্যান্ট মান। সো কনস্ট্যান্ট মানকে আমরা জানি ডিফারেন্সিয়েট করলে উত্তর আসে কি? 0। সো এখানে কোনো স্পর্শকীয় ত্বরণ থাকবে না। মানে বৃত্তাকার পথে যে কোনো বিন্দুতে এর বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। দ্যাটস ওয়াই কোন স্পর্শকীয় ত্বরণ নাই, যেটা আমরা ক্লাসের বা লেকচারের শুরুতেই আলোচনা করছি। তৃতীয়তে এ নেট। সো যেহেতু স্পর্শকীয় ত্বরণ নাই, সো এ নেটের ভ্যালু এ সি এর সমান হবে, যেটা হবে কি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এট লাস্ট আমাদের কি বের করতে বলছে? এট লাস্ট আমাদের বের করতে বলছে হচ্ছে আলফার ভ্যালুটা, তাই না? তো আলফার ভ্যালুটা হচ্ছে কি ডি ওমেগা বাই ডিটি। সো ওমেগার ভ্যালু আমাদের বের করার জন্য ভি বাই আর এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, কারণ ভি ইজ ইকুয়াল টু ওমেগা, এটা আমরা প্রিভিয়াস লেকচারে প্রুফ করছি। সো ভি এর ভ্যালু হচ্ছে 4, আর এর ভ্যালু হচ্ছে 2। সো এখান থেকে আমাদের ওমেগার ভ্যালু আসে 2 রেডিয়ান পার সেকেন্ড। সো এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এর সাথে কিন্তু টি এর কোনো রিলেশন নাই। ওমেগা ইজ ইকুয়াল টু 2t বা 2t স্কয়ার এরকম কোনো সম্পর্কিত না। সো ওমেগা টি এর ফাংশন না, এক কথায় যদি আমরা বলি। সো এখানে এটার ভ্যালু কিন্তু 0 আসবে। ঠিক আছে, সো এটি এর সাথে কিন্তু আলফার একটা রিলেশন আমরা পাচ্ছি, এখানে দুইটা সমান আসে। বাট এক্সাক্ট রিলেশন পাওয়ার জন্য আমরা নেক্সট ম্যাথটা করি, এক্সাম্পলটা করি, তাহলে আশা করি 100% ক্লিয়ারলি বুঝতে পারবা যে কোথায় সম্পর্ক আছে। আচ্ছা, সো এইখানে একটা ম্যাথ আমি আগে থেকে লিখে রাখছি এক্সাম্পল কোশ্চেন 1 দিয়ে। সো এটা এখানে দেখো কি বলা হয়েছে, এখানে 3টা কোশ্চেন আছে, একসাথে করা হয়েছে, বা যেহেতু উদ্দীপক একটাই সো একসাথে করে লিখে দিছি। আচ্ছা, তো প্রশ্নে বলা হয়েছে যদি মডুলাস অফ ভি বা ভি এর মান ম্যাগনিটিউড অফ ভি কনস্ট্যান্ট হয়, মানে বৃত্তাকার পথে বোঝাতে যাচ্ছে, বৃত্তাকার পথে যে কোনো পয়েন্টের জন্য ভি এর মান সেম। ঠিক আছে, এটা দ্বারা এটাই বোঝায়। ঠিক আছে, তো বুঝতে পারছো, মডুলাস অফ ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলছে ডিভি বাই ডিটি 0 হবে। ডি মডুলাস অফ ভি ডিভাইডেড বাই ডিটি 0 হবে, ডি ওমেগা বাই ডিটি 0 হবে। সো এদের মাঝে তিনটার মাঝে কোনগুলা সত্য? ঠিক আছে, এটা আমাদের আসলে এখান থেকে বের করতে হবে। সো তোমরা যারা নিজেরা ট্রাই করতে চাও করতে পারো, আর আমরা এখানে আলোচনা করি এই তিনটার মাঝে কোনটা সত্য। সো আমরা 1 নাম্বার সলভ করতেছি। ঠিক আছে, সো 1 নাম্বারে কি বলছে যে হচ্ছে যদি মড অফ ভি এটা কি হয়? কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের প্রশ্ন বলছে ডিভি বাই ডিটি কি কনস্ট্যান্ট হবে? এটা কি কনস্ট্যান্ট হবে? অ্যাকচুয়ালি 0 হওয়ার কথা বলছে, এটা কি 0 হবে? একমাত্র এই ভিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলেই তো এখানে 0 হওয়ার কথা। বাট আমরা ফার্স্টেই বলে নিছি ভি এর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডিরেকশন, আরেকটা কি? আরেকটা হচ্ছে ম্যাগনিটিউড বা দিক, সরি ম্যাগনিটিউড বা হচ্ছে মান। তো এখানে প্রশ্নে কিন্তু ম্যাগনিটিউড কে কনস্ট্যান্ট করার কথা বলে নিছে, ঠিক আছে, বাট ডিরেকশন কে কনস্ট্যান্ট এটা কিন্তু উল্লেখ করে নাই। সো ভি এর কিন্তু ডিরেকশন ক্রমাগত চেঞ্জ হতেও পারে, যেহেতু সার্কুলার মোশন এ বস্তু থাকতেও পারে, কারণ উদ্দীপকে সার্কুলার মোশন সম্পর্কে বলা নাই। বাট এরকমও তো হতে পারে বস্তুটা সার্কুলার মোশনে কনস্ট্যান্ট ম্যাগনিটিউডে ঘুরছে, তখন কিন্তু আমরা ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 বলতে পারি না। ঠিক আছে, তখন আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের জন্ম হয়, যেটার ভ্যালু কিন্তু 0 না, যেটার ভ্যালু কিন্তু ভি স্কয়ার বাই আর। সো ভি স্কয়ার বাই আর এর একটা মান আসবে, এটা কিন্তু 0 হবে না। ঠিক আছে, সো 1 কিন্তু সত্য না, 1 হচ্ছে ইনকারেক্ট। 2 এ কি বলছে? 2 এ বলছে ডি মডুলাস অফ ভি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। এটা সত্য, এটা দেখেই বোঝা যাচ্ছে সত্য, কারণ প্রশ্নে বলেই দিছে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট। সো আমরা যদি কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করি মান কিন্তু 0 আসবে। সো 2 কিন্তু কারেক্ট। 3 এ কি বলছে দেখো, ডি ওমেগা বাই ডিটি
জিরো হবে কিনা। সো ডি ওমেগা বাই ডিটি যদি জিরো হতে হয় বা ওমেগা বা কৌণিক বেগকে যদি কনস্ট্যান্ট হতে হয়, কৌণিক বেগের যে ভ্যালুটা সেটা যদি আমরা একটু বের করি, কৌণিক বেগের মানটা আসে হচ্ছে ভি পারপেন্ডিকুলার আর থেকে। ঠিক আছে, পারপেন্ডিকুলার কেন, গত প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করছি, পারপেন্ডিকুলার রিলেটেড ম্যাথও করছি কেন এটা লম্ব হওয়া জরুরি। সো ভি পারপেন্ডিকুলার আর সেটা যেহেতু আমাদের উদ্দীপকে ক্লিয়ারলি বলে নাই, আমরা ধরে নিব হচ্ছে ভি বাই আর, এবং এটা কি বলে অ্যাজিউম করে নিব যে হচ্ছে লম্বভাবে আছে ভি এর সাথে আর। তো সেটা যদি লম্বভাবে থাকে তাও কিন্তু ভি বাই আর এর একটা কি মান আসবে, লেটস সে এটা 5 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? সো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে মানে আসুক তার কিন্তু ওমেগার সাথে টি এর কোনো ফাংশন আকারে আসবে না, কনস্ট্যান্ট একটা ভ্যালু আসবে। সো এইটা ডিফারেন্সিয়েট করলেও কিন্তু জিরো আসবে। ঠিক আছে, সো ওমেগার এখন প্রশ্ন থাকতে পারে ওমেগা ডিরেকশন কি ক্রমাগত চেঞ্জ হয় না? ওমেগা ডিরেকশন ক্রমাগত চেঞ্জ হয় না, এটা অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, মানে একটা অক্ষের ভিতর দিকে বা বাইরের দিকে হয়, এটা ক্রমাগত চেঞ্জ হয় না। বেগ যেমন ক্রমাগত এই পয়েন্টে একটা, এই পয়েন্টে নিচের দিকে, এই পয়েন্টে আবার পাশের দিকে, এরকম ওমেগা চেঞ্জ হয় না। সো ডি ওমেগা বাই ডিটি কিন্তু কনস্ট্যান্ট, সরি ওমেগার মান কনস্ট্যান্ট হয়, ডি ওমেগা বাই ডিটি কিন্তু জিরো আসবে। ঠিক আছে, সো 2 আর 3 এখানে কারেক্ট। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে কি বলছে? সেকেন্ড কোশ্চেনে বলছে যদি মডুলাস অফ ভি কনস্ট্যান্ট হয় তবে আলফা ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে, এটি কনস্ট্যান্ট হবে, এসি কনস্ট্যান্ট হবে। আচ্ছা, আলফা কি নির্দেশ করতো? এখানে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? 2 নাম্বার কোশ্চেনে বলছে যে যদি মড অফ ভি এটা কনস্ট্যান্ট হয়, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য 3টা প্রশ্নের জন্য, তবে আলফা কনস্ট্যান্ট হবে। আলফা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? ডি ওমেগা বাই ডিটি না? যদি ওমেগা কনস্ট্যান্ট হয়, সো ডি ওমেগা বাই ডিটিও কি জিরো হবে। মানে আমি যদি কোনো একটা কিছুকে কনস্ট্যান্ট কিছুকে ডিফারেন্সিয়েট করি তাহলে তো জিরোই হবে। সো ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, টি এর ভ্যারিয়েবল ফাংশন না হয়, তাহলে তো ডি ওমেগা বাই ডিটি জিরোই হবে। তো সেই দিক থেকে আলফা কিন্তু জিরো হবে। সো এক কিন্তু সত্য। ঠিক আছে, এটি কনস্ট্যান্ট হবে। এটি বলতে কি বোঝাচ্ছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। আচ্ছা, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কিসের উপর ডিপেন্ড করে? এটি এর মান ডিপেন্ড করে হচ্ছে কি ডি মডুলাস অফ ভি ডিভাইডেড বাই ডিটি। এটা কিন্তু আমাদের প্রথম যে এক্সাম্পল দেখলাম তার সেকেন্ড অপশন। সো এটা কিন্তু জিরো হবে প্রশ্নে, যেহেতু এটা বলেই দিছে কনস্ট্যান্ট। আচ্ছা, তিনে কি বলছে? তাহলে দুইও সত্য। তিনে বলছে এসি বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি নির্দেশ করতো? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান ছিল হচ্ছে ভি স্কয়ার বাই আর। সো ভি এর ভ্যালু তো আমাদের বলে দিছে কনস্ট্যান্ট, সো এটা একটা কি একটা ভ্যালু আসবে। ঠিক আছে, সো এসি এর যে ম্যাগনিটিউড সেটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, বাট এসি এর ডিরেকশন সম্পর্কে আমরা কি বলছিলাম? টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, এই কথা বলছিলাম না এসি এর ডিরেকশনের ব্যাপারে? সো এসি এর ডিরেকশন কি? কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর হবে। সো এই এ পয়েন্টের জন্য এটা কিন্তু কি বলে আমার হাতের বাম দিক বরাবর যাচ্ছে, আর উপরের পয়েন্টের জন্য নিচের দিকে আসতেছে, এই পয়েন্টের জন্য ভিতরের দিকে ঢুকতেছে, এই পয়েন্টের জন্য উপরের দিকে যাচ্ছে। ইট মিনস যে বৃত্তের বিভিন্ন পয়েন্টের জন্য, সার্কুলার মোশনের বিভিন্ন পয়েন্টের জন্য আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন সবসময় কেন্দ্রের দিকে থাকতেছে, বাট এটা কিন্তু কোণ চেঞ্জ করার মাধ্যমে বা কোণ চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হলেও ডিরেকশন কিন্তু কনস্ট্যান্ট হবে না। সো 3 নাম্বার কিন্তু কারেক্ট হবে না, 3 নাম্বার ইনকারেক্ট। ঠিক আছে, আচ্ছা, সো এখানে আরেকটা প্রশ্ন বলছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এবং এসি, এটি, এ নেট এবং আলফার ভ্যালু বের করো। সো এদের ভ্যালু তো আমাদের ভি এর ভ্যালু তো আমাদের এক্স্যাক্টলি দেওয়া নাই, সো আমাদের জাস্ট ফর্মুলা গুলো লিখতে হবে। এসি এর ভ্যালু হবে মডুলাস অফ ভি যেটা আছে তার স্কয়ার ডিভাইডেড বাই আর। এটি এর ভ্যালু কি হবে? জিরো হবে, যেহেতু আমাদের ডি ওমেগা বাই ডিটি মানে মডুলাস অফ ভি যেহেতু কনস্ট্যান্ট, এটি জিরো হবে। এটি যদি আমাদের জিরো হয় একই সাথে আলফাও জিরো হবে, কারণ আমরা আগেও দেখছি এটি জিরো হলে আলফাও জিরো হয়, কারণ কি ভি যদি কনস্ট্যান্ট হয় ওমেগাও কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, আর আমাদের লাস্টে আছে এ নেট, যদি আমাদের এটি জিরো হয় এ নেটের ভ্যালু এসি এর সমান হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে 4টা ভ্যালুই বের করতে পারলাম। আচ্ছা, তো এরপরে আমরা একটু নেক্সট এক্সাম্পলটা দেখি। এটা আশা করি তোমরা নিজে ট্রাই করলে পারবা। দেখো আগে প্রশ্নটা কি বলছে। 2 নম্বর কোশ্চেনে বলছে যদি ওমেগার ভ্যালু 40 হয় এবং রেডিয়াস 9 মিটার বা 9 মিটার হয়, তবে চতুর্থ সেকেন্ডে বা ফোর্থ সেকেন্ডে আমাদের সেন্ট্রিপিটাল, ট্যানজেনশিয়াল, নেট এবং আলফার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, 4টা যে ত্বরণ। সো নিজেরা তোমরা ট্রাই করো, আশা করি পারবা, কারণ আগেও এই রিলেটেড ম্যাথটা দেখাইলাম। সো এটা আমরা সলভ করি। ঠিক আছে, সো এসি এর যে ভ্যালুটা সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে কি ওমেগা স্কয়ার আর এর সমান হয়, তাই না? সো এখানে সব কিন্তু ভ্যালু দেওয়া আছে। ওমেগার ভ্যালু হচ্ছে 40, তার স্কয়ার ইনটু আর এর ভ্যালু হচ্ছে 9, এবং টি এর ভ্যালু বলা আছে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড বা চতুর্থ সেকেন্ডে, তাহলে 4 ইনটু 4 তার হোল স্কয়ার ইনটু 9। সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে 200
সরি 2304 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর ডিরেকশন কি কেন্দ্র বরাবর, সো ডিরেকশন স্পেসিফিক ভাবে উল্লেখ করার প্রয়োজন নেই, কোন পয়েন্ট যেহেতু আমাদের বলে নাই। আচ্ছা, এখন আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বের করতে হবে। সো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কে আমরা কি জানি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কে আমরা জানি হচ্ছে d মডুলাস অফ v ডিভাইডেড বাই dt, তাই না? সো আমাদের এখানে তো v এর ভ্যালু দেওয়া নাই, বাট আমরা জানি v ইজ ইকুয়াল টু ওমেগা r। সো আমরা এইভাবে লিখতে পারি d dt অফ ওমেগা r। সো d dt অফ ওমেগার ভ্যালু হচ্ছে 40 ইনটু 9, সেটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি 4 নং 36, তাই না? এরকম আসবে। সো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তিনি আমাদের কি নেট অ্যাক্সিলারেশন বের করতে হবে। আচ্ছা, তো নেট অ্যাক্সিলারেশন বের করার জন্য আমরা একটু হিসাব করি। এরকম আমাদের আর্ক, এদিকে আমাদের আছে হচ্ছে 36 এবং কেন্দ্র দিয়ে আছে হচ্ছে আমাদের কত 2304। সো এটা একেবারে এই দিক বরাবরই যাবে। এই কোণটা খুবই কম হবে। সো এটা আমরা বের না করি, এটা 0 পয়েন্ট সামথিং আসবে, কারণ 2304 36 এর থেকে অনেক অনেক বড়। সো আমরা এটা বের করি, এটা আমরা লেটস সে ধরলাম আলফা। সো আমাদের আগে মানটা বের করি a নেট এর। সো a নেট এর মান হবে হচ্ছে √at স্কয়ার প্লাস ac স্কয়ার, তাই না? সো এদের ভ্যালু যত আসবে তত হয়। আমরা যদি ক্যালকুলেট করি আসে হচ্ছে 2304.28 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখন কত ডিগ্রি কোণ তৈরি করে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সাথে? আমরা লিখতে পারি অ্যাট অ্যান অ্যাঙ্গেল উইথ at আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, উপরে যায় হচ্ছে আমাদের লম্বটা, যেটা হচ্ছে 2304/36, ঠিক আছে? যেটা আসে আমাদের হচ্ছে কত 89.105 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, এরকম আসে, ঠিক আছে? সো আমরা এ নেটের মান এবং দিক দুইটাই বের করে ফেলতে পারলাম। এখন আমাদের বের করতে হবে হচ্ছে লাস্ট আমাদের কি আলফার ভ্যালুটা বের করতে বলছে। সো আলফার ভ্যালুটা আমরা যদি বের করি, আলফার ভ্যালুটা কি d ওমেগা বাই dt না? সো ওমেগার কিন্তু ভ্যালু দেওয়া আছে, ওমেগার ভ্যালু দেওয়া আছে 40। সো d dt অফ 40 ইজ ইকুয়াল টু কত 4, এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো এখন আমরা একটা সম্পর্ক দেখি, যেটা আমি আগেই বলছিলাম যে একটু পরে বলবো। তো দেখো তো আমরা আলফার ভ্যালুটা at বাই r দিয়ে বের করতে পারতাম কিনা। at এর মান কিন্তু বের হয়েছে 36 আর r হচ্ছে 9, তাহলে ভাগ দিলে হয় হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তো এই হচ্ছে সেই সম্পর্ক যেখানে আমরা আলোচনা করছিলাম যে তিনটা রাশি, যে s ইজ ইকুয়াল টু r থিটা, v ইজ ইকুয়াল টু r ওমেগা এবং a ইজ ইকুয়াল টু r আলফা। এই a হচ্ছে at, ঠিক আছে? সেটা কিন্তু একটা দেখার মতো বিষয় যে যে আমরা আজকে 4 ধরনের শিখলাম, এটা কিন্তু নেট না। নেট ত্বরণের ভ্যালু আর আলফার সমান হয় না। আমি আবারও বলতেছি, নেট ত্বরণের ভ্যালু আর আলফার সমান হয় না। যে টি মানে আমাদের যে স্পর্শকীয় ত্বরণ ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটা বেগের মানের পরিবর্তনের কারণে সৃষ্টি হয়, সেইটার কারণে আমাদের যে ত্বরণ সৃষ্টি হয়, বেগের মানের পরিবর্তনের কারণে যে ত্বরণ সৃষ্টি হয়, সেইটার ভ্যালু হচ্ছে আর আলফার সমান, ঠিক আছে? এই কারণে আমরা দেখতেছিলাম আগেও যে যখনই আমাদের এটি এর ভ্যালু 0 আসতেছিল, আলফার ভ্যালু 0 আসতেছিল। অ্যাকচুয়ালি এটি এর ভ্যালু হচ্ছে আর আলফার সমান। তুমি যদি যে কোনো একটা পেয়ে যাও, আরেকটা জাস্ট আর যদি জানা থাকে তাহলে তুমি ভাগ দিলেই পেয়ে যেতে পারবা। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা বললাম যে ম্যাথ করার মাধ্যমে এটাই প্রুফ করব বা প্রুফ করতে পারলাম যে আলফার ভ্যালু হচ্ছে কি এটি বাই আর বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালু আলফা আর এর সমান। আচ্ছা, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো কিভাবে আমরা সলভ করলাম। এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই, এটাই আজকে লাস্ট ম্যাথ করাবো। এখানে দেখো কি আলোচনা করছি আমরা। এখানে দেখো যে হচ্ছে বলা আছে ওমেগার ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে এবং এখানে একটা কোণ দেওয়া আছে। দেখো কোশ্চেনটা যদি আমরা পড়ি ভালোভাবে, যদি ওমেগার ভ্যালু 2t হয় এবং ব্যাসার্ধ 3 মিটার হয়, তবে কখন at এবং a নেট পরস্পরের সাথে 53 ডিগ্রি কোণ তৈরি করবে। সো কোশ্চেনটা করার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। কোশ্চেনটাতে বলা হয়েছে যে আমরা যে এটি আর হচ্ছে এসি এ নেট এগুলা পাচ্ছিলাম, এদের মাঝে 53 ডিগ্রি কখন তৈরি হবে, তখন আমাদের সময়টা বের করতে বলছে, মানে টাইমটা আমাদের বের করতে বলছে। এখানে যে টাইমটা আছে, এই টাইমটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। টি এর ভ্যালু কত হইলে এটি এর সাথে এ নেট 53 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট করবে। আচ্ছা, তো আমরা ধাপে ধাপে আগাই। আমরা এটি আর এ নেটের ভ্যালু গুলো আগে বের করি, তারপর এদের সম্পর্ক স্থাপন করার ট্রাই করি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের মাধ্যমে। সো এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু, সেটার ভ্যালু কি ডি মডুলাস অফ ভি ডিভাইডেড বাই ডিটি না? এখন এখানে তো ভি এর ভ্যালু দেওয়া নাই, সো আমাদের ওমেগা আর করতে হবে। ওমেগা আর, ওমেগার ভ্যালু হচ্ছে 2t
আর r এর ভ্যালু হচ্ছে 3। সো এটা গুণ করলে আসবে হচ্ছে 60। সো এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি উত্তর আসবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে a net এর ভ্যালুটাও, a net এর ভ্যালু তো বের করা যাবে না, আমরা আগে হচ্ছে ac এর ভ্যালুটা আগে বের করি, তাই না? ac এর ভ্যালু বের হলে তারপরে a net এর ভ্যালু বের হবে। আচ্ছা, ac এর ভ্যালু আমরা জানি হচ্ছে ওমেগা স্কয়ার r, যদি ওমেগা দেওয়া থাকে, সো ওমেগার ভ্যালু হচ্ছে 2t, তার স্কয়ার ইনটু r এর ভ্যালু হচ্ছে 3। তাহলে হচ্ছে এখানে 4t স্কয়ার ইনটু 3, আনসার আসছে 12 t স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তো আমরা কিন্তু এখন AC আর AT পেয়ে গেছি। সো আমরা এখন কিন্তু চাইলে একটা বৃত্তের ক্ষেত্রে এটা আমরা কল্পনা করে দেখতে পারি। এই হচ্ছে আমাদের AT, সেন্টারের দিক বরাবর কাজ করে হচ্ছে আমাদের AC, এবং এই দুইটার মাঝখানে এদের লব্ধি কাজ করে, তাই না? এটা হচ্ছে আমাদের A net। সো কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে হচ্ছে AT এবং A net পরস্পরের সাথে 53 ডিগ্রি কোণ জেনারেট করে। সো এইখানকার যে কোণ সেটা হবে কত? 53 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমাদের কি A net আর বের করা লাগে? আমরা কিন্তু এটা যদি এসি হয়, এটাও কিন্তু এসি, সেখান থেকে আমরা কিন্তু tan 53 দিয়েই ভ্যালুগুলা বের করে ফেলতে পারি। সো tan 53 ইজ ইকুয়াল টু AC বাই AT, এটা আমরা লিখতে পারি, তাই না? তো আমরা যদি 53 ডিগ্রি ট্রায়াঙ্গেলটা একটু মনে করি, 53 ডিগ্রি ট্রায়াঙ্গেলটা এরকম হয়, যার লম্বটা বড় হয়, ভূমিটা ছোট হয়, 4 3 5। সো tan 53 এর ভ্যালু হয় হচ্ছে 4/3। ঠিক আছে? সো tan 53 হচ্ছে 4/3 এর কাছাকাছি এরকমই আসবে। সো এখানে আমরা 4/3 রিপ্লেস করতে পারি, আর এখানে AC এর ভ্যালুটা বসায় দিতে পারি, যেটা হচ্ছে 12 t স্কয়ার বাই 86। ঠিক আছে? সো এখানে যদি আমরা কাটাকাটি করি আসবে হচ্ছে 2t স্কয়ার। সো 2t স্কয়ার ইজ ইকুয়াল টু 4/3। আমরা যদি আরো কাটাকাটি করি, t স্কয়ারের ভ্যালু আসবে হচ্ছে 2/3। সো এখান থেকে আমরা ইজিলি কিন্তু t এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি √2/3 সেকেন্ড। তাহলে √2/3 সেকেন্ড পর আমাদের AT এর সাথে A net 53 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে? যারা পজ করে করতে পারছে তাদের জন্য কনগ্রাচুলেশনস, যে তোমাদের উত্তর হইছে। আর যারা পারো নাই, কোনো সমস্যা নাই, বেসিক গুলো আবার একটু ভালোভাবে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। সো আজকের লেকচারে আমরা হচ্ছে মোটামুটি কৌণিক ত্বরণ সম্পর্কিত যে বেসিক জিনিসপত্রগুলো আছে সেগুলো আলোচনা করছি, এবং ট্রাই করছি যে এই রিলেটেড যে ধরনের ম্যাথ আছে কৌণিক ত্বরণ সম্পর্কিত সবগুলা ট্রাই করতে। নেক্সট ক্লাসে আমরা কৌণিক ত্বরণের যে প্রথম ত্বরণটা আমরা আলোচনা করছিলাম, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটার যে ভ্যালুটা আসছে v²/r, এটা কিভাবে আসছে আলোচনা করব, এবং চ্যাপ্টারের শেষে, যেহেতু এটা চ্যাপ্টারের লাস্ট টপিকই, সো এই রিলেটেড যে ম্যাথগুলো আছে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ সম্পর্কিত, সেগুলো আমরা আলোচনা করব। সো সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।